কালী আছে, মা কালী। কোথা থেকে পেয়েছিল এটা? এটা রাজবাড়ির পুকুর থেকে এই কালী মূর্তিটাকে পাওয়া গিয়েছিল। আর খুবই জাগ্রত। সকাল 6টায় খোলে, 1টায় বন্ধ হয়। আর হচ্ছে আপনার বিকেল 5টায় খোলে, রাত্রি 9টায় বন্ধ হয়ে যায়। এই মন্দির খোলার টাইমও বলে দিলাম, কিভাবে আসতে হয় সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এই মন্দির খুব জাগ্রত, এর অনেক ইতিহাস আছে। শোভাবাজার মেট্রো স্টেশন 3 নম্বর গেট। আজ আপনাদের নিয়ে যাব লাল মন্দির, যেটা শোভাবাজার লাল মন্দির কলকাতা শোভাবাজার অঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির। এই মন্দিরটি কলকাতা সেন্ট্রাল এভিনিউ, বর্তমান চিত্তরঞ্জন এভিনিউর ঠিক মাঝখানে অবস্থিত। লাল মন্দির রাস্তার মাঝখানে অবস্থিত হওয়ায় এটি একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক। অনেক সময় এটিকে রাস্তার মাঝখানের মন্দির হিসাবে উল্লেখ করা হয়। লাল মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি কলকাতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ বটে। স্থানীয়দের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান, পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থল। এই দেখুন মন্দির কত সুন্দর সেজে উঠছে শ্রাবণ মাসে। কলকাতা শহরের অন্যতম প্রাচীন ও বিখ্যাত মন্দির। মন্দিরটি রাস্তার মাঝে অবস্থিত। এই মন্দির কলকাতার বিখ্যাত মন্দির। কলকাতার প্রান্তে ইতিহাস। শোভাবাজার চত্বরে চিত্তরঞ্জন এভিনিউ, শোভাবাজার মেট্রো স্টেশনের সামনেই মন্দিরটি লাল রঙের। এই মন্দিরটি সকলে লাল মন্দির বলেই ডাকেন। আজও এই মন্দিরে নিত্য সেবা চলে মহাসড়ম্বরে। এবং শোভাবাজার মেট্রোর কাছেই রাস্তার মাঝখানেই লাল রঙের এই কালী মন্দির বহু প্রাচীন। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পথ চলতি সকলেই প্রণাম সারেন। মন্দিরের 2 পাশ দিয়ে রাস্তা চলে গিয়েছে। এই মন্দিরটি যখন তৈরি হয়েছিল তখন রাস্তা ছিল না, তখন যতীন্দ্রমোহন এভিনিউ বা গিরিশ এভিনিউ তৈরি হয়নি। গণেশচন্দ্র এভিনিউ ক্রসিং থেকে ভূপেন বোস এভিনিউ ক্রসিং পর্যন্ত সেন্ট্রাল এভিনিউ নামকরণের আগে এই রাস্তার নাম ছিল মহারাজা স্যার নরেন্দ্র কৃষ্ণ দেব স্ট্রিট। বর্তমানে সেন্ট্রাল এভিনিউর রাস্তা 2 ভাগে ভাগ হয়ে নাম হয়েছে চিত্তরঞ্জন এভিনিউ ও যতীন্দ্রমোহন এভিনিউ। লাল মন্দিরটি যতীন্দ্রমোহন এভিনিউর ওপরে অবস্থিত। মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট রয়েছে। নগর কলকাতার সঙ্গে জড়িত রয়েছে এই মন্দিরের ইতিহাস। অন্তত 250 বছর আগে এখানে ছিল এক মাটির ঘর। সেখানে তন্ত্র সাধনা করতেন অমর কৃষ্ণ। ক্রমশ ওই মন্দির জনসমাগম হতে শুরু করে। অমর কৃষ্ণ ঠাকুর শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেবের বাড়িতে চণ্ডীপাঠ করতেন। তবে অনেকেই বলেন শোভাবাজার রাজবাড়ির মেয়েদের শক্তি আরাধনার জন্যই এই মন্দির তৈরি হয়েছিল। একথা সত্যটা পাওয়া যায় কারণ রাজবাড়ির আরাধ্য দেবতা কৃষ্ণ, সেই জন্য শাক্ত পুজোর জন্য মন্দির তৈরি হলো বাড়ির বাইরে। জনশ্রুতি রয়েছে এই মন্দির থেকেই নাকি সুড়ঙ্গ পথে রাজবাড়ির অন্দরমহলে চলে যাওয়া যেত। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রঘু ডাকাতেরও কাহিনী। সেই দুর্ধর্ষ ডাকাত নাকি এক সময় রাজবাড়ির সমস্ত সম্পত্তির সঙ্গে যোগাযোগ ও মূর্তিটি লুট করে নিয়ে যান, তারপর একটি পুকুরে ফেলে দেন। রাজা নবকৃষ্ণ দেব স্বপ্নাদেশ পেয়ে আবার প্রতিমাকে তুলে এনে প্রতিষ্ঠা করেন। কেউ বলেন মন্দিরটি রাজা নবকৃষ্ণ দেব তৈরি করেছিলেন, আবার একদল ঐতিহাসিক বলেন
ছোট রাজা কালীকৃষ্ণ মন্দিরটি তৈরি করেছেন। মন্দিরটি তৈরির এক গল্প শোনা যায়। একদিন মধ্যরাত্রে কার্তিক মাসে একজন লোক কালী প্রতিমা এনে রাজা নবকৃষ্ণদেব বাহাদুর রাজবাড়ির সামনে পুজো করা শুরু করেন। রাজবাড়ির সামনে এই কালী পুজো কৃষ্ণভক্ত রাজা মেনে নিতে পারেনি, তাই একদিন রাতে তার দারোয়ানকে বলেন এই পূজারি তার সাথে তার কালী প্রতিমাকে দূরে সরিয়ে দিতে। সেই রাতেই মা কালী রাজাকে স্বপ্ন দেখা দেয়, আদেশ করেন এই পূজারীর কার্তিক আর তার প্রতিমাকে ওখানে ফিরিয়ে আনতে, একটি মন্দির প্রতিষ্ঠা করতে। তাই প্রথম দিকে এই মন্দিরটি স্থানীয় লোকেরা ভেলা কার্তিকের মন্দির নামে ডাকত, কিন্তু পরবর্তীকালে এই মন্দিরটি নামে পরিচিত হয়েছে। এক সময় নাকি মাটির নিচ থেকে রাজবাড়ি থেকে এই কালী মন্দির অবধি রাজবাড়ির মেয়েদের জন্য সুড়ঙ্গ পথ ছিল। এটি পুটিয়াকালীর মন্দির প্রায় 200 বছর আগে যোগী অমরকৃষ্ণ চক্রবর্তী স্বপ্নাদেশে পাওয়ার পর এই মন্দির ঘিরে আছে আরও অনেক কাহিনী। রাস্তার ঠিক মাঝে এত বড় একটি মন্দিরের অবস্থান সত্যি অবাক করে। ব্রিটিশ শাসকরা রাস্তা তৈরির সময় সেটা বুঝতে পেরেছিল হোক রাজার মন্দির, কিন্তু রাস্তা তৈরির কাজ সবার আগে। তবে মন্দির ভাঙা হলো না। শোনা যায় অনেক মজুর নাকি তখন মন্দির ভাঙতে গিয়ে মুখে রক্ত উঠে মারা যায়। কথিত আছে যখন রাস্তা তৈরি হচ্ছিল মন্দিরটি ভাঙার চেষ্টা হয়েছিল, কিন্তু সেই সময় রাস্তা তৈরির কাজে কর্মরত কিছু লোকের মৃত্যু হয়। বাকিরা তখন আর মন্দির ভাঙতে রাজি হয়নি। এই শোনা যায় ইংরেজ রাস্তা তৈরি করার সময় কোনো এক অজ্ঞাত কারণে মন্দিরটি অক্ষত রেখেই রাস্তা তৈরি করে। আবার কেউ বলেন যখন রাস্তা তৈরি হয় যে ইঞ্জিনিয়ার এটি ভাঙার চেষ্টা করেন তিনি মারা যায়। এরপর থেকে যারাই চেষ্টা করতে যায় তারাই মারা যায়। এইভাবে 3 জন ইঞ্জিনিয়ার মারা যায়। এরপর নানা সময় রাস্তা সম্প্রসারণের জন্য মন্দির ভাঙার প্রস্তাব ওঠে, কিন্তু প্রতিবারই প্রস্তাব বাতিল হয়। তবে কর্পোরেশন থেকে ঠিক করা হয় মন্দিরটিকে রেখে দেওয়া হবে। এমনকি মেট্রো রেল খনন কার্যের সময়ও মন্দিরের গায়ে কোনো আঁচড় পড়েনি। মন্দির অক্ষত রেখেই মেট্রোর খননের জন্য 3 কোটি বরাদ্দ করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আজও এই মন্দিরের মধ্যে যোগাযোগ পাশাপাশি পূজিত হচ্ছেন গোপাল, শিব, অন্নপূর্ণা সহ নানা দেবদেবী। এক অদ্ভুত সব অবস্থান। এই মন্দিরে এক বিশেষ সত্য আছে, তা হলো এখানে বিষ্ণু 10ম অবতার কল্কি দেবতার পুজো হয়। মন্দির পরিচালনার জন্য আছে একটি ট্রাস্টি, আর নিত্য পুজোর পাশাপাশি প্রতি বৃহস্পতি শনি বিশেষ পুজোর আয়োজন হয়। দেখলে মনে হয় 3টি চূড়া বিশিষ্ট একটা 4 চালা মন্দির। অন্নপূর্ণা পুজোয় আর বাৎসরিক কালী পুজোয় ভোগ হয়। আচ্ছা, আচ্ছা, আপনাদের এখন মন্দির সেজে উঠছে একটাই কারণ শ্রাবণ মাসে এখানে জল ঢালতে আসবে। হ্যাঁ, নমস্কার বন্ধু, এই ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, মতামত জানাবেন। নমস্কার।